কথায় বলে ভগবানকে নাকি মন থেকে ডাকলে ভগবানেরও দর্শন পাওয়া যায়, কিন্তু পশ্চিমবঙ্গবাসী গত ৩ বছর ধরে যাকে ভগবানের আসনে বসিয়ে রেখেছিলেন তার দর্শন তো দূরের কথা, এই বিপদের দিনে তার সাড়াটা অবধি পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গবাসী ভেবেছিলেন একসময় এই শিক্ষিত বাঙালি ভদ্রলোক হয়তো পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর মুখ হয়ে উঠতে পারেন, গোটা দেশে বাঙালির প্রতিনিধি হয়ে উঠতে পারেন, যার একটা কলমের খোঁচায় সাধারণ মানুষের বুকে আশার সঞ্চার হয়েছিল, যার কোর্টরুম থেকে করা এক একটা নির্দেশ শাসক দলের দুর্বৃত্তদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিংবা গোটা টিএমসির ভিত নাড়িয়ে দিয়েছিল। পুরো দুর্নীতির আঁতুড়ঘর ভাঙার স্বপ্ন যিনি দেখিয়েছিলেন, যিনি এই জীর্ণ জাতির বুকে আশা জুগিয়েছিল, যিনি এই মৌনমলির মুখে ভাষা জুগিয়েছিল, যিনি কোর্টরুম থেকে রাস্তায় পা রাখলে মানুষ রাস্তার দুপাশে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতেন চোখে জল নিয়ে একটা বার ওনাকে দেখার জন্য, সেই মানুষটা আজ নিখোঁজ। সেই মানুষটা আজ নিখোঁজ আমাদের মন থেকেও। বিধানসভা নির্বাচন প্রায় শেষের দিকে, অথচ যে মানুষটার হাত ধরে পুরো বাঙালি সমাজ পরিবর্তনের স্বপ্ন বুকে বেঁধেছিল, সেই মানুষটি গত 6 মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে একেবারে নিখোঁজ হয়ে গেছেন। শুধু তাই নয়, উনি নিখোঁজ হয়েছেন মানুষের মন থেকেও। কেন হঠাৎ রাজনীতি থেকে হারিয়ে গেলেন অভিজিৎ গাঙ্গুলি, কিংবা বলা ভালো কেন অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতি থেকে হারিয়ে দেওয়া হলো? যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির চেয়ারে বসে গোটা শাসক দলের ঘুম কেড়ে নিয়েছিল, আজ সেই অভিজিৎ গাঙ্গুলি একজন সাংসদ হয়ে ঘরের একটা কোনায় ঘাপটি মেরে বসে আছেন। কেন গোটা বিধানসভা নির্বাচনের চর্চায় অভিজিৎ গাঙ্গুলি একেবারে নেই? কেন বিভিন্ন প্রচারে অভিজিৎ গাঙ্গুলিকে নতুন করে দেখা যাচ্ছে না? আজ সন্ধান চাইয়ের প্রথম এপিসোডে কথা বলবো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে। নমস্কার, আমি অনুভব মাইতি। সাল 2022, কলকাতা হাইকোর্টে একের পর এক পেটিশন জমা হলো এডুকেশন স্ক্যাম নিয়ে। সেখানে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম, গ্রুপ ডি স্ক্যাম, প্রাইমারি টেট ইত্যাদি অভিযোগ জমা পড়ল। তদন্তের দায়ভার গেল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির উপরে। সেই প্রথমবার বাঙালি অভিজিৎ গাঙ্গুলিকে চিনলেন। অভিজিৎ গাঙ্গুলি খবরে এলেন তার একের পর এক ঐতিহাসিক রায়ের জন্য। তিনি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যামের এগেনস্টে সিবিআই তদন্তের রায় দিলেন। তিনি ঐতিহাসিক রায় দিলেন ওএমআর সিটের ফরেন্সিক অডিটের জন্য। ইডি সিবিআই এখন বাঙালির কাছে জল ভাত হয়ে গেছে। এখন ইডি সিবিআই শুনলে আমাদের রিয়াকশন অনেকটা হয়, 2 দিন তদন্ত হবে, 3 দিন নাটক হবে, 1 দিন সেটিং হবে, তারপর বাঙালি সবকিছু ভুলে যাবে। কিন্তু 2022 সালের গল্পটা ছিল একেবারে আলাদা। ইডি সিবিআই এর হাতে তদন্ত দেওয়ার পরে গোটা বাঙালি দেখেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হতে। সারা রাত জুড়ে গোটা বাঙালি টিভি চালিয়ে টিভির সামনে বসে দেখছে আর টাকা গুনছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তখন নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই এর মুখোমুখি হবার একটা সময় বেঁধে দিয়েছিলেন। আর এই একটার পর একটা বড় বড় খোলাসা আমরা হতে দেখেছি শাসক দলের দুর্নীতি নিয়ে। আমাদের সামনে পৌঁছে গেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। 2022 সালের মার্চ মাসে উনি আরো একটি ঐতিহাসিক রায় দেন। প্রায় 36,000 প্রাইমারি টেট শিক্ষকের উনি চাকরি বাতিল করে দেন। উনি 22,000 শিক্ষকের চাকরিও বাতিল করেন। এই রায়টা পশ্চিমবঙ্গে এক প্রকার ঐতিহাসিক ছিল, একটি সাহসী রায় ছিল, এবং এই রায়ের ফলেই হয়তো বাঙালির বাড়ি বাড়ি এই মেসেজটা পৌঁছে গেছিল যে তৃণমূল কংগ্রেস, শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কত ছাত্রছাত্রী, ছেলে, যুবক যুবতী তাদের জীবনকে নষ্ট করেছে। একদিকে 26,000 এসএসসির শিক্ষক, একদিকে 32,000 প্রাইমারি টেটের শিক্ষক, ইত্যাদি ইত্যাদি। মানুষ বিশ্বাস করা শুরু করেছিল আর কান নয়, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির হাত ধরে এবার মাথাটাও সামনে আসবে। একের পর এক তৃণমূল শাসক দলের ঘনিষ্ঠদের চাকরি বাতিল হতে শুরু করলো। চাকরি বাতিল করলেন অভিজিৎ গাঙ্গুলি। চাকরি বাতিল হলো সেই সময়ের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েরও। বেনিয়মে পাওয়া এক একটা চাকরির হিসেব চাইলেন অভিজিৎ গাঙ্গুলি। শাসক দল ঘনিষ্ঠ প্রত্যেকটা নেতা যারা এর সাথে যুক্ত ছিল
তাদেরকে সিবিআই ইডির জেরার সম্মুখীন করলেন অভিজিৎ গাঙ্গুলি। চিরাচরিত বিচার ব্যবস্থার রীতি ভেঙে চুরমার করে একের পর এক কড়া মন্তব্য করতে থাকলেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলকে উদ্দেশ্য করে বললেন, ঢাকি সমেত বিসর্জন দেবেন দুর্বৃত্তদের। একটা মানুষের চোখের সামনে এত দুর্নীতি, এত মানুষের চোখের জল, রাস্তায় দিনের পর দিন যোগ্য ছাত্রছাত্রী শিক্ষকদের রাস্তায় বসে থাকা, সেদিন অভিজিৎ গাঙ্গুলিকে ভাবিয়েছিল বলেই তিনি কড়া কড়া মন্তব্য একের পর এক ছুড়ে দিয়েছিলেন শাসক দলের বিরুদ্ধে। চূড়ান্ত চুরি দুর্নীতির পরেও যখন বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস ইত্যাদি যখন মানুষের মনে দাগ কাটতে পারেনি, তখন এই একটা মানুষ সাধারণ মানুষের মনে দাগ কেটে গেলেন। এমনকি অনেক ক্ষেত্রে দুর্গাপুজোয় অভিজিৎ গাঙ্গুলির মূর্তিকে সামনে রেখে মানুষ পুজো করতে শুরু করলেন, ভগবানের আসনে বসাতে শুরু করলেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির উপর ভরসা রেখে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় বসার সাহস পেলেন, আন্দোলন করার সাহস পেলেন। অভিজিৎ গাঙ্গুলির জনপ্রিয়তা আস্তে আস্তে তুঙ্গে পৌঁছাতে শুরু করলো। বই মেলায় যে কোনো স্টলে অভিজিৎ গাঙ্গুলি যদি একবার ঢুকতেন, সেই স্টলে ভিড় উপচে পড়তো ওনাকে একবার দেখার জন্য। অভিজিৎ গাঙ্গুলি কেমন দেখতে, অভিজিৎ গাঙ্গুলি কেমন কথা বলে, এইটা জানার জন্য, এইটা শোনার জন্য মানুষ সারাদিন টিভিতে চোখ লাগিয়ে রাখতো। এবিপি আনন্দের একটি ইন্টারভিউ ভিউজের নিরিখে রেকর্ড ভেঙে ফেলেছিলেন, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছিল অভিজিৎ গাঙ্গুলি। আর এই সবে ভিত নড়ে গেছিল টিএমসির। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও তখন অভিজিৎ গাঙ্গুলিকে ডাইরেক্ট অ্যাটাক করতে পারতেন না। তার দুটো কারণ। এক, পাবলিক সেন্টিমেন্ট তখন অভিজিৎ গাঙ্গুলির উপরে পুরোপুরি ছিল। দুই, অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারপতির নামে মঞ্চ থেকে কুৎসা করা আইন বিরুদ্ধ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা ওপেনলি করতে পারতেন না। তাই উনি ফন্দি আটলেন কিভাবে অভিজিৎ গাঙ্গুলিকে আটকানো যায়। এই তদন্তের দায়ভার অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে সরানোর জন্য বারবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে ছুটলেন তার রায় পরিবর্তন করার জন্য, তাকে পক্ষপাত দুষ্ট বলে এই এডুকেশন স্ক্যামের বিচার থেকে ওনাকে সরিয়ে ফেলার জন্য। কিন্তু প্রত্যেকবারই অসফল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট রায় দিলেন এডুকেশন স্ক্যামে বিচারের ভার থাকবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির উপরেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন উনি চাইলে সিবিআইকে কিনে ফেলতে পারেন, উনি চাইলে সেটিং করতে পারেন, কিন্তু এই একটা মানুষকে সেদিন কোনোভাবে দমানো যাচ্ছিল না। তাই ফন্দি আটলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওই বিচার ব্যবস্থা থেকে তাকে টেনে নিচে নামানো যায়। পরিকল্পনা মাফিক প্রত্যেক দিন টিভিতে বসে মুখপাত্রদের দিয়ে এটা বলানো হতো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হতো যে আপনি বিচার ব্যবস্থা ছেড়ে রাজনীতিতে যোগ দিন, তখন আমাদের সাথে 1:1 লড়াই হবে। এবং প্রায় 2-2.5 বছর এরকম একটা স্টেটমেন্ট পুশ করতে করতে 2024 সালে গিয়ে এই স্টেটমেন্টটাই কাজ করে গেল টিএমসির পক্ষে। টিএমসি 2022 সাল থেকে যে কাজটা করতে পারছিল না, বিজেপি মাত্র 2 ঘন্টায় সেই কাজটা করে দেখালেন। বিচারপতির চেয়ার থেকে অভিজিৎ গাঙ্গুলিকে সরিয়ে রাজনীতির ময়দানে অভিজিৎ গাঙ্গুলিকে নামিয়ে আনলো ভারতীয় জনতা পার্টি। চাইলে আরো 6টি মাস অভিজিৎ গাঙ্গুলি ওই বিচারপতির চেয়ারে বসতে পারতেন, আরো এমন কিছু রায় দিতে পারতেন হয়তো এতদিনে, যা তৃণমূল কংগ্রেসের ভিত আরো নাড়িয়ে ফেলতে পারত। কিন্তু তৃণমূলের বানানো একটি ফাঁদে, ওই একটি চ্যালেঞ্জের ফাঁদে পা দিয়ে ফেললেন অভিজিৎ গাঙ্গুলি। অনেকের মন ভেঙেছিল, যেমন ধরুন চাকরিহারা ছেলেমেয়েরা যারা আশায় বুক বেঁধেছিল বিচারপতির মুখ দেখে, তাদের মন ভেঙেছিল। কিন্তু মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া জন্মেছিল। কেউ বলেছিল রাজনীতিতে এমন শিক্ষিত মানুষেরই তো দরকার, এই মানুষটিকেই তো মুখ্যমন্ত্রীর মুখ করা উচিত। কেউ বলেছিলেন রাজনীতিতে এলে এই মানুষটি কম্প্রোমাইজড হয়ে যাবে। আবার কেউ বলেছিলেন বিচারপতি হয়ে যে কাজগুলি উনি করতে পারতেন, শাসক দলকে আরো কোণঠাসা করতে পারতেন, উনি রাজনীতিতে এসে সেই সুযোগটা হয়তো পাবেন না। কিন্তু এসবের বাদে খুশি হয়েছিল ভারতীয় জনতা পার্টির সমর্থকরা, কারণ তারা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো একটি বড় ফেসকে তাদের দলে আনতে পেরেছিলেন। কিন্তু সেসব বাদ দিলে অভিজিৎ গাঙ্গুলির বিচারপতির চেয়ার ছেড়ে রাজনীতিতে আসায় সবচেয়ে যিনি খুশি হয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 বছর ধরে অভিজিৎ গাঙ্গুলি নামক একটি বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছিলেন। হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিল তৃণমূল কংগ্রেস। আপনি বিচারালয়ের কলঙ্ক, আর যিনি এখানে দাঁড়িয়েছেন
তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। তবে কিছু জিনিস তো সত্যি, রাজনীতিতে এলে কম্প্রোমাইজ তো হতেই হয়। যে অভিজিৎ গাঙ্গুলিকে মানুষ সততার প্রতীক হিসেবে দেখছিল, মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখছিল, সেই অভিজিৎ গাঙ্গুলি প্রথম রাজনীতিতে এসে শুভেন্দু অধিকারীর স্টিং অপারেশন নিয়ে প্রশ্ন করলে উনি বলেন যে শুভেন্দু অধিকারী কাগজ মুড়ে টাকা নিচ্ছিলেন, তাতে কি প্রমাণ হয় যে কাগজের মধ্যে টাকা আছে? এই স্টেটমেন্ট একজন সৎ বিচারপতির ইমেজ থেকে 180 ডিগ্রি পাল্টি খেতে দেখলো বাঙালিরা। বিজেপির নেতাদের স্টিং অপারেশনের ভিডিওকে জাস্টিফাই করতে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি সৌগত রায়কেও জাস্টিফাই করে ফেললেন। উনি বললেন সৌগত রায় ওই স্টিং অপারেশনের ভিডিওতে টাকা খাচ্ছিলেন, ওই টাকাটা কি উনি নিজের জন্য খাচ্ছিলেন? আর এখানে সৎ রাজনীতিক অনেক আছেন, অনেক আছেন, আপনারাও জানেন, আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন এখানে সৎ রাজনীতিক অনেক আছেন। সৌগত রায় তৃণমূলের, বলতে পারবেন চুরি করেন? সৌগত রায় তৃণমূলের, বলতে পারবেন চুরি করেন? বলতে পারবেন? আর সে কি তুমি নিজের জন্য নিয়েছেন? সে কি তুমি নিজের জন্য নিয়েছেন? আমি জানি না, হয়তো সৌগত রায় ওই টাকাটা স্টিং অপারেশনের টাকাটা খাচ্ছিলেন কোনো এনজিওতে বিলিয়ে দেওয়ার জন্য, কোনো সমাজসেবা করার জন্য। উনি নিজের জন্য খাননি, সেটাই বিচারপতি বলতে চেয়েছিলেন, সেটাই প্রাক্তন বিচারপতি বলতে চেয়েছিলেন। এসব শুনে মানুষের মনের মধ্যে একটা ধাক্কা লেগেছিল। জনতার ঘুম ভাঙলো, আমাদের ঘুম ভাঙলো। যাকে এতদিন সত্যের জন্য লড়াই করতে দেখলাম, তিনি রাজনীতিতে এসে স্বয়ং ভগবান থেকে শয়তান হয়ে উঠলেন। মাননীয় বিচারপতি বলছেন যে আমি বদলে গিয়েছি, আমি এখন আর ভগবান টগবান নই, আমি এখন শয়তান। তিনি 2-2.5 বছর ধরে যে জনপ্রিয়তা কামালেন তা এক নিমেষেই তলানিতে এসে ঠেকতে শুরু করলো। কিন্তু তারপরেও মানুষের একটা ভরসা ছিল অভিজিৎ গাঙ্গুলি এখনো রাজনীতিতে এসে কিছু করে দেখাতে পারেন। কারণ আর যাই হোক, অভিজিৎ গাঙ্গুলি অসৎ, অভিজিৎ গাঙ্গুলি চোর, এমন অ্যালিগেশন চরম বিরোধীরাও ওনার নামে দেবে না। হ্যাঁ, নিশ্চয়ই কিছুর বিনিময়ে উনি রাজনীতিতে গেলেন। আজ একটু পিছন ঘুরে হিসেব করে তাকাই, উনি কি পেলেন আর আমরা কি হারালাম। উনি একটা সাংসদের সিট পেলেন, উনি দিল্লিতে একটা বাংলো পেলেন, উনি একটা পোস্ট রিটায়ারমেন্ট প্যাকেজ পেলেন, আর আমরা যারা ওনার উপর ভরসা রেখে স্বপ্ন দেখা শুরু করেছিলাম, তারা যেই তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে থাকলো। সামনে বিধানসভা নির্বাচন। বিজেপি প্রচার করছে সনাতনী হিন্দুদের এই নির্বাচনই শেষ নির্বাচন হতে চলেছে, বাঁচার নির্বাচন। কিন্তু এই নির্বাচনে বিজেপির সবচেয়ে জনপ্রিয় মুখ এই বাংলায়, তাকেই আমরা আর দেখতে পাচ্ছি না। তিনি একেবারে বাংলা থেকে ভ্যানিশ হয়ে গেছেন। দেখুন, একটু খবর নিলেই জানতে পারবেন উনি সামনের সারিতে যে আসতে চান না এমনটা নয়, কিন্তু ওনাকে সামনের সারিতে আসতে দিচ্ছে না ওদেরই দলের কিছু নেতারা। আর তার কারণ অভিজিৎ গাঙ্গুলির সততা। অভিজিৎ গাঙ্গুলি দিনের পর দিন এই দলের অন্দরে থেকে বুঝতে পেরেছেন যে এই দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বড় সেটিং আছে। তাই একটি টিভি চ্যানেলকে উনি বাড়িতে ডেকে একটা ইন্টারভিউতে বলেছেন, দিল্লির সবচেয়ে বড় 2 নেতা মন থেকে চায় না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাক। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। এবং এই মন্তব্যটি উনি যেদিন থেকে করেছেন তাকে রাজনীতি থেকে সাইডলাইন করে দিয়েছে বিজেপি দলটি। অভিজিৎ গাঙ্গুলি বরাবরই ঠোঁট কাটা। বিচারপতি থাকা অবস্থায় উনি সিবিআই ইডির তদন্তের গতি নিয়ে একটু সন্দেহ প্রকাশ করেছিলেন। তখন উনি একটা মন্তব্য করেছিলেন যে এভাবে তদন্ত চললে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে আমাকে কমপ্লেন করতে হবে। তখন বিচারপতি থেকে যেটা সন্দেহ করেছিলেন, এই ভারতীয় জনতা পার্টি দলে এসে উনি সেটা উপলব্ধি করেছেন। কেন সেদিন সিবিআই ইডি তদন্তে গতি বাড়াচ্ছিল না, কেন সব তদন্ত একটা জায়গায় এসে শেষ হয়ে যায়, অন্তত এখন বুঝতে পেরেছেন অভিজিৎ গাঙ্গুলি। আর এই বুঝতে পারার জন্য এই রাজনীতি থেকে কোণঠাসা করে দেওয়া হয়েছে
অভিজিৎ গাঙ্গুলিকে। উনি আজ থেকে 3 মাস আগে একটা প্রেস কনফারেন্সে রাজন্না হালদারকে পাশে বসিয়ে বললেন যে একটি বিরাট কেলেঙ্কারির পর্দা ফাঁস হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। যেই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়ে। প্রায় 90 দিন কেটে যাওয়ার পরেও এখনো সেই বিরাট কেলেঙ্কারিটা কি আমরা জানতেই পারলাম না, কিংবা আমাদের জানতে দেওয়া হলো না, অভিজিৎ গাঙ্গুলিকে বলতে দেওয়া হলো না। আর কেই বা বলতে পারে, হয়তো অভিজিৎ গাঙ্গুলিকে বারবার এভাবে কোণঠাসা করতে করতে উনিও এক প্রকার সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতিটা হয়তো ওনার জন্য নয়, কিংবা এই ভারতীয় জনতা পার্টি দলটা ঠিক কি চায়। একটা সময় ছিল যখন অভিজিৎ গাঙ্গুলির কথা শোনার জন্য মানুষ টিভিতে চোখ লাগিয়ে বসে থাকতেন। একটা সময় ছিল 2024 সালে যখন ইউটিউবাররা অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে হন্যে হয়ে পড়ে থাকতেন তার একটা ইন্টারভিউ করার জন্য, তার থেকে একটু সময় পাওয়ার জন্য। আজকে ওই টিভি মিডিয়া কিংবা ইউটিউবারদের অভিজিৎ গাঙ্গুলির বাড়ির আশেপাশে দেখা যায় না, কারণ রাজনীতিতে অভিজিৎ গাঙ্গুলিকে ঠিক এভাবেই অপ্রাসঙ্গিক করে তুলেছে তার নিজের দল। আর এতে সবচেয়ে স্বস্তিতে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। টিভি মিডিয়া, নিউজ পেপার, পাড়ার আড্ডা, অফিসের ট্রেন, সব জায়গায় চর্চায় থাকতো একটাই নাম, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আর এখন সেই পাড়ার আড্ডা, সেই নিউজ পেপার, সেই অফিসের ট্রেনে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কেউ খোঁজও নেয় না। নিখোঁজ উনি মানুষের মন থেকেও। হয়তো উনি আজ তার বাড়ির একটা কোণে বসে আফসোস করছেন, রাজনীতিতে যোগদান না করে যদি ওই 6টা মাস আর বিচারপতির চেয়ারে বসা যেত, এমন কিছু রায় দেওয়া যেত যা তৃণমূলের ভিতকে আরো নাড়িয়ে তুলতো, মানুষের মনে আরো শক্তি সঞ্চার করত। তিনি বিচারপতি থেকে যে সম্মানটা কুড়িয়েছিলেন, যে ক্ষমতা দেখিয়েছিলেন, যে কাজটা করে দেখিয়েছিলেন, তা একজন বিজেপি সাংসদ হিসেবে ওনাকে কোনোদিনই করতে দেওয়া হবে না। তিনি বিচারপতি হিসেবে স্বাধীন ছিলেন, তিনি রাজনৈতিক দলের এক কর্মী, এক নেতা হিসেবে এখন আর স্বাধীন নন। হয়তো উনি আজ তার নিজের বাড়ির কোণে বসে আফসোস করে ভাবছেন, সেদিনের ওই সিদ্ধান্তটা না নিলে আজকে হয়তো মানুষের কাছে ওনাকে ভগবান থেকে শয়তান হয়ে উঠতে হতো। মাননীয় বিচারপতি বলছেন যে আমি বদলে গিয়েছি, আমি এখন আর ভগবান টগবান নই, আমি এখন শয়তান। আজকের সন্ধান চাই এর প্রথম এপিসোডে আমরা কথা বললাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির নিখোঁজ হওয়ার ব্যাপারে। আগামী সপ্তাহে ঠিক এমন সময় আরও একটি মানুষের নিখোঁজ হওয়ার কাহিনী নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।